প্রথমেই থাকছে বিএনপির সঙ্গে বেহেশতেও যেতে চায় না কাদের সিদ্দিকী। এরপর থাকছে হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত করা মানুষের ইমানি দায়িত্ব সরকারকে নতি স্বীকার করতেই হবে, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এবার থাকছে সারা দুনিয়ার মানুষ এ বিচার দেখছে বললেন ড ইউনূস, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সর্বশেষ থাকছে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে আওয়ামী লীগের কোন দল। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। তারেক রহমান বিদেশে বসে নেতৃত্ব দিলে বিএনপির সঙ্গে বেহেশতেও যেতে চায় না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। কাদের সিদ্দিকী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জামায়াতের সঙ্গে বেহেশতে নিতে চান, আমি তাদের সঙ্গে বেহেশতেও যাব না। আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান ইংল্যান্ডে বসে যদি বিএনপির নেতা হয়, নেতৃত্ব দেয়, তাহলে আমি সেই বিএনপির সঙ্গেও বেহেশতে যেতে চাই না। যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান দেশে আসে, ততক্ষণ না পর্যন্ত দেশের জনগণের নেতৃত্ব তিনি করতে পারবে না। এতে যদি আমার ফাঁসিও হয়, আমি সেখানেও এ মন্তব্য করব। তারপরও কোনোভাবে বিদেশে থাকা অবস্থায় তারেক রহমানের নেতৃত্ব আমি মেনে নেব না। তিনি বলেন, আমি শেখ হাসিনাকে গদিতে বসাতেও আসিনি, আবার গদি থেকে সরাতেও আসেনি। বর্তমানের আওয়ামী লীগ ভাসানী বা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না, এ আওয়ামী লীগ লুটপাটের আওয়ামী লীগ। সেই জন্য দেশের জনগণের কাছে ক্ষমতা আনার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি আয়োজিত পতাকা দিবসের আলোচনায় বক্তারা বলেছেন, সরকারকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতেই হবে। ক্ষমতার মোহে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে উপেক্ষা করে, অস্বীকার ও অবজ্ঞা করে দেশ পরিচালনা করতে গিয়ে মুক্তিযুদ্ধটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। সেজন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক এসেছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মেইন খান বলেন, আজ হোক কিংবা কাল হোক, আজকে এই সরকারকে জনগণের ইচ্ছার কাছে মাথা নতি স্বীকার করতেই হবে। বুলেটের জোরে, প্রশাসনের জোরে, বিচার বিভাগের জোরে এবং পুলিশ বাহিনীসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জোরে তারা জনগণের টুটি চেপে ধরে এদেশের ক্ষমতায় চিরকালের জন্য থাকতে চায়। এটা যদি ভেবে থাকে, তাহলে তারা স্বপ্ন দেখছে। এই স্বপ্ন তাদের ভেঙে যাবে। দুর্নীতিসহ দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে মঈন খান বলেন, যে বাংলাদেশের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমরা তাদের কাছে কি জবাব দেব? এই সোনার বাংলার কথা যে আওয়ামী লীগ সরকার বলে থাকে, আজকে একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে, স্বাধীনতা যুদ্ধে যে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিলেন এবং যারা বেঁচে আছেন, আজকে আমরা তাদের কাছে কি বলবো? এই বাংলাদেশের জন্য কি লক্ষ লক্ষ মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছিল? আজকে সরকার কি জবাব দিবে? কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমি একজন পরাজিত সৈনিক। আমি দেখতে দাঁড়িয়েছিলাম এবং ধারণা ছিল মানুষ ভোট দিতে যাবে। আমার এত অনুরোধেও আমার দলের অর্ধেক মানুষও ভোট দিতে যায় নাই। আমি সেই জন্য বলতে চাই, আমি শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে আসি নাই, শেখ হাসিনাকে গতিতে বসানোর জন্য আসি নাই। এটা সত্য, এই আওয়ামী লীগ ভাসানীর আওয়ামী লীগ না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগও এটা না, এটা লুটপাটকারীদের আওয়ামী লীগ। সেজন্য এদেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে সংগ্রাম করতে হবে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশের মুক্তিকামী জনগণ যারা অধিকার থেকে বঞ্চিত, তারা মুক্তির সংগ্রামে একেবারেই ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, আমাদের বাজে কোন লোকের ঘরে যদি চোর ঢুকে, তাহলে আমাদের দায়িত্ব ও কর্তব্য কি? চোর ঢুকলে কি ঘুমিয়ে থাকব, নাকি চোরকে ধরার জন্য আমরা চেষ্টা করব? বহু মনীষী বলে গেছেন, যদি একটা দেশ দুর্বৃত্তদের কবলে পড়ে, যদি সেই দেশের বঞ্চিত মানুষদের মুক্তি করতে হয়, তাহলে আন্দোলনের মাধ্যমে তা করা সম্ভব, অন্য কোন মাধ্যমে তা নয়। মিন্টু আরও বলেন, বাংলাদেশের মানুষের এখন ইমানি দায়িত্ব এই যে অবৈধ দখলদার সরকার ক্ষমতায় বসে আছে, তাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করা। যদি তা না পারি, তাহলে যে কারণে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম তা ব্যর্থ হবে। স্বাধীনতার প্রসঙ্গে অশ্রুজরা চোখে স্মৃতিচারণমূলক বক্তব্যে জেএসটির সভাপতি আসম আব্দুর রব বলেন, দেশকে স্বাধীন করেছি, কিন্তু দেশের মানুষকে তো স্বাধীন করতে পারলাম না, দেখে যেতে পারলাম না দেশের মানুষ স্বাধীন হয়েছে। গত 52 বছর পরেও জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মাণ হয়নি। আব্দুর রব বলেন, ক্ষমতায় মোহে মুক্তিযুদ্ধের চেতনাকে উপেক্ষা করে, অস্বীকার ও অবজ্ঞা করে দেশ পরিচালনা করতে গিয়ে মুক্তিযুদ্ধটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। সেজন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক এসেছে। বলা যেতে পারে, মুক্তিযুদ্ধকে হত্যা করা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আর ন্যায় বিচারও এদেশে নেই। সারা দুনিয়ার মানুষ এ বিচার দেখছে। শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক মামলায় ড মুহাম্মদ ইউনূসকে জামিন দিয়েছেন আদালত। গতকাল ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামচ জগলুল হোসেনের আদালতে ড মুহাম্মদ ইউনূস আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে সকালে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ বাড়ানো হয়। সেই মামলায় 1 জানুয়ারি ইউনূস সহ 4 জনের 6 মাসের কারাদণ্ড এবং 30,000 টাকা করে জরিমানা করা হয়েছিল। দুদকের মামলায় ইউনূসের পাশাপাশি 7 আসামির জামিন মঞ্জুর করেন বিচারক। তারা হলেন গ্রামীণ টেলিকমের পরিচালক পারভিন মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক মো নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, মো শাহজাহান, নূরজাহান বেগম এবং পরিচালক এস.এম. হাজ্জাতুল ইসলাম লতিফি। ড ইউনূস ও অন্যদের পক্ষে জামিন শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন কাজ। জামিন শুনানিতে ইউনুসের আইনজীবী বলেন, শ্রমিকদের সঙ্গে গ্রামীণ টেলিকমের সেটেলমেন্ট হয়েছে। এর অংশ হিসাবে 437 কোটি টাকা তারা শ্রমিকদের দিয়েছেন। হাইকোর্টের কোম্পানি বেঞ্চের আদেশ অনুযায়ী চুক্তিপত্র করে ওই টাকা দেয়া হয়েছে। এ বক্তব্যের বিরোধিতা করে দুদকের আইনজীবী কাজল বলেন, 437 কোটি টাকার ডিসপিউট বা অভিযোগ এটি নয়। মামলার অভিযোগ 26 কোটি টাকা আত্মসাতের উদ্দেশ্যে প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। আসামিরা শ্রমিকদের পাওনা 26 কোটি টাকা শ্রমিকদের না দিয়ে ট্রেড ইউনিয়নের নেতাদের দিয়েছেন। এতে করে সাধারণ শ্রমিকরা বঞ্চিত হয়েছেন। পরে দুই পক্ষের শুনানি নিয়ে বিচারক মোহাম্মদ আশামচ জগলুল হোসেন 8 আসামির জামিন মঞ্জুর করে আদেশ দেন। সারা দুনিয়ার মানুষ এ বিচার দেখছে। আদালত থেকে জামিন নেয়ার পর মুহাম্মদ ইউনুস আদালতের বাইরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এই বিচারের ঘটনা দেশের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বলেন, এটা এখানেই সীমাবদ্ধ নয়, দেশের মধ্যেও সীমাবদ্ধ নয়, সারা দুনিয়ার মানুষ লক্ষ্য করছে এই বিচারে কি হল। আমরা যা যা করছি তার সবই তারা দেখছে। তিনি বলেন, এই যে ঘটনাগুলো ঘটছে তার পক্ষে লিখুন, বিপক্ষে লিখুন, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা রেকর্ডেড, জাতির ইতিহাসের একটা অংশ হয়ে যাবে। এটার জন্য কি আমরা গর্ববোধ করব নাকি অপরাধবোধ করব? এরকম একটা সন্তানকে এমন অপরাধী কেন করলাম? এগুলোর জবাব থেকে মুক্তি নাই। তিনি বলেন, আপনারা আজকের এই ছবিটা তুলে রাখুন। দুর্নীতি দমন কমিশনের বটতলায় আমরা সবাই। এটা ঐতিহাসিক একটা ছবি। এটা আজকে কালকে পত্রপত্রিকায় বের হবে, কিন্তু এটা যুগ যুগ ধরে নানা বইতে প্রকাশিত হবে। আপনারা সেই ইতিহাসের সাক্ষী। এটা একটা ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে ড ইউনুস বলেন, একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনেছে, জালিয়াতির অভিযোগ এনেছে, মানি লন্ডারিংয়ের অভিযোগ এনেছে। আমি একা নই, আমরা আরও 7 জন যারা সারাজীবন কঠোর পরিশ্রম করেছে গরিব মানুষের জন্য। এরা কোনো চাকরি করতে এখানে আসে নাই। তারাও অর্থ আত্মসাৎ, জালিয়াতির এবং মানি লন্ডারিংয়ের জন্য অভিযুক্ত। সাংবাদিকদের তিনি আরও বলেন, আপনারা আজকে এখানে উপস্থিত আছেন। আপনারা জন্মজন্মান্তর ধরে বলতে পারবেন যে আমরা উপস্থিত ছিলাম সেখানে, এবং কেন ছিলেন, কি হয়েছে সেগুলো আপনারা বর্ণনা করবেন। এটা আমার মুখ থেকে শোনার দরকার নেই। আপনারা যা নিজে মনে করবেন তা আপনার পরের প্রজন্মকে জানাবেন। যারা এখানে উপস্থিত হয়নি তাদের জানাবেন। আইন মানুষের শুভ কামনা করে রচনা করা হয়। আইন মানুষের মনে স্বস্তি আনে, শান্তি আনে। আইন মানুষের মনে আশঙ্কাও জাগায়, ভয়ঙ্কর শঙ্কা জাগায়। আইনকে আমরা কোন দিকে নিয়ে যাব সেটা সমাজের ইচ্ছা। সমাজ কিভাবে করতে চায় আপনারাও ঠিক করেন। দুর্নীতি দমন কমিশন আজ যে বিচারে বসল সেটা সঠিক কারণে হয়েছে কিনা, সঠিকভাবে হয়েছে কিনা, এটা আমার মুখের দিকে তাকানোর কোনো দরকার নাই। এটা আপনার মনে যা জাগে তাই করবেন। নোবেল জয়ী এই অর্থনীতিবিদ বলেন, আমাদের ছেলেমেয়েরা এগুলো স্কুলে পড়বে। তারা তো নোবেল পুরস্কারের কথা ভুলতে পারবে না। তখন তারা পড়বে তার নামে অর্থ আত্মসাতের অভিযোগ দেয়, মানি লন্ডারিংয়ের অভিযোগ দেয়, জালিয়াতিতে দেয়। তখন তারা কনফিউশনে পড়ে যাবে। আসলটা কি? এটা কি মুখোশ নাকি আসল মানুষ? তারা একাই নাকি তাদের সাঙ্গপাঙ্গা আছে? উল্লেখ্য, গত 29 জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে ইউনুসসহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয়া হয়। চার্জশিটভুক্ত 14 আসামি হলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড মুহাম্মদ ইউনুস, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক পারভিন মাহমুদ, নাজনীন সুলতানা, মো. শাহজাহান, নূরজাহান বেগম ও পরিচালক এস.এম. হাজ্জাতুল ইসলাম লতিফি, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, শ্রমিক কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামরুল হাসান ও প্রতিনিধি মো. মাইনুল ইসলাম। গত 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী মুহাম্মদ ইউনুসসহ 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।